এটা আমি সেইভাবে হয়তো বলবো না, তবে এটা ঠিক আপনি বললেন লক্ষাধিক না, মালদা জেলাতে 8,28,000, মালদা জেলাতে 8,28,000, আর তার মুর্শিদাবাদে, হ্যাঁ, এই 8,28,000-এর মধ্যে আমি নিজেও রয়েছি। এবার ভেবে দেখুন, আমার জন্ম হচ্ছে 1970 সালে, আমি 1986 সালে মাধ্যমিক পাশ করেছি। আমার কাছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে। 3 বার আমার নামে পাসপোর্ট ইস্যু হয়েছে। আমি যখন আহমেদাবাদে পড়াশোনা করতাম তখন আমি স্টুডেন্ট লাইফে আমার পাসপোর্ট ইস্যু হয়েছিল। পরবর্তী সময়ে 2005 সালের দিকে আরেকবার আমি পাসপোর্ট বানাই, এবং বর্তমানে আমার যে পাসপোর্ট রয়েছে সেটা এখন ভ্যালিড রয়েছে। তাহলে এবং আমি 29 বছর ধরে হায়ার এডুকেশানে শিক্ষকতার কাজ করছি। প্রথমে কলেজে পড়াতাম, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াই। তাহলে আমার মতো একজন মানুষ যার সমস্ত ডকুমেন্ট রয়েছে, এবং আপনি হয়তো শুনলে অবাক হবেন, আমরা 6 জেনারেশন মালদা জেলার মানুষ, অন্তত 6 জেনারেশন। তাহলে আমার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন কেন হলো? 2002-এর এসআইআরে আমার নাম রয়েছে, আমার মার নাম রয়েছে, আমার দাদাদের নাম রয়েছে, আমার বাবার নাম মানে অত্যন্ত সঙ্গত কারণে নেই। তার কারণ হচ্ছে 1993-তে আমার বাবা মারা গেছিলেন, ফলে 2002-এ আমার বাবার নাম থাকার কথা নয়। কিন্তু আমার নাম থাকা এবং আমার দাদাদের, আমার মায়ের নাম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে আমার নাম এখন অ্যাডজুডিকেশনে চলে আসলো। আচ্ছা, যখন শুনানি করা হয়েছিল তখন যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই ডকুমেন্ট নিয়ে আমি হাজির হয়েছিলাম। মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেখা হলো যেখানে এজ লেখা থাকে, আমার পাসপোর্টের কপি দেওয়া হলো, আমি আধারের কপি দিলাম, আর সবই ডকুমেন্ট নিয়ে গেছিলাম, কিন্তু ওই 3টের বেশি ডকুমেন্ট আমার কাছে চাওয়া হয়নি। তাহলে কেন আমাকে অ্যাডজুডিকেশন করা হলো? আমাকে কারণ দেখানো হয়েছিল যে আমার মায়ের সঙ্গে নাকি আমার বয়সের ফারাক 15 বছরের নিচে। 2002 সালের যে এসআইআর, সেখানে আমার মায়ের বয়স লেখা আছে 82 বছর, আমার বয়স লেখা আছে 35 বছর। আমি জানি না, জ্ঞানেশ কুমার তো আইআইটি গ্র্যাজুয়েট বলে শুনেছি। তাহলে 82 থেকে 35 বাদ দিলে 15-র নিচে কিভাবে হয় আমার কিন্তু জানা নেই। এই কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাকে বিদ্ধ করে আমাকে ডাকা হলো নোটিশ দিয়ে। আমি সমস্ত ডকুমেন্ট দেখানোর পরেও আমার নামটা চলে আসলো আন্ডার অ্যাডজুডিকেশন। ফলত আমার মনে হয় যে আমাদের মতো প্রতিষ্ঠিত মানুষকে, সমস্ত ডকুমেন্টধারী মানুষকে যদি এইরকম হয়রানির শিকার হতে হয়, তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে মুসলিম হিন্দু, আমি সেই কথা বলছি না, কিন্তু সমস্ত মার্জিনালাইজড পারসনস, যারা একটু হয়তো কি বলবো পড়াশোনার দিক থেকে কম, যারা হয়তো ডকুমেন্টের দিক থেকে কম, যাদের হয়তো শক্তি এবং ক্ষমতা কম আছে, আমি বলতে চাইছি যে বৌদ্ধিক শক্তি হয়তো একটু কম আছে বা আর্থিক শক্তি কম আছে, তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। আমরা হয়তো কোর্টে লড়াই করে আমাদের ভোটাধিকার হয়তো আমরা ফিরে পাবো, কিন্তু সেই মানুষগুলোর কথা ভেবে দেখুন যারা হয়তো নিরক্ষর, যাদের কাছে একটা জমির দলিল বা ভোটার লিস্টে তার নাম, ভোটার কার্ড এবং আধার কার্ডের বাইরে আর রেশন কার্ডের বাইরে সাধারণত কোনো ডকুমেন্ট নিরক্ষর মানুষের কাছে থাকে না। আর আপনি ভেবে দেখুন, এই সমস্ত ডকুমেন্ট যেগুলো সাধারণ মানুষের কাছে থাকে, সেই ডকুমেন্টগুলো কিন্তু গ্রাহ্য নয়, সেই ডকুমেন্টগুলোই গ্রাহ্য যেগুলো সাধারণ মানুষের কাছে থাকে না। এই জন্য আমাদের সুনির্দিষ্ট দাবি যে এই সমস্ত মানে ডকুমেন্টের ফাঁদে মানুষের ভোটাধিকার কাড়া চলবে না। এবং আমরা আশঙ্কাও করছি যে আজকে যদি ইলেকশন কমিশন আমাদের ভোটাধিকার কাটতে পারে, তাহলে পরবর্তী সময়ে হয়তো আমাদের নাগরিকত্বও কাটতে পারে। সেই জন্য আমরা সেই আশঙ্কা থেকে বলছি যে কোনোভাবেই এটা মেনে নেওয়া যাবে না। আমরা জোরদার আন্দোলন করব, আমরা রাস্তায় নামবো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে, যাতে করে ইলেকশন কমিশন তার ফরমান ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং সমস্ত মানুষ যারা দেশের নাগরিক তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।